ম্যাথ স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কেএম সাইদুল ইসলাম। এবার আমরা 5 নং প্রশ্নের সমাধান দেখব। এখানে বলা হয়েছে নিচের সংখ্যাগুলো মূলদ নাকি অমূলদ যুক্তিসহ ব্যাখ্যা করো। এখানে কতগুলো দশমিক সংখ্যা দেয়া আছে। আমরা দশমিক সংখ্যাকে 3 ভাগে ভাগ করতে পারি। একটি হলো সসীম দশমিক সংখ্যা, যেমন 1.25। এখন এই 1.25কে আমরা ভগ্নাংশ বা p/q আকারে প্রকাশ করতে পারি। 1.25কে যদি আমরা p/q আকারে প্রকাশ করি, অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করি, তাহলে এভাবে লিখব 125 আর হর লিখব দশমিকের জন্য 1 আর দশমিকের পরে দুটি সংখ্যার জন্য দুটি শূন্য। অর্থাৎ সসীম দশমিক সংখ্যা হলো মূল সংখ্যা। এরপরে আছে আবৃত দশমিক সংখ্যা, যেমন 3.33। এখানে এই 3 আবৃত হচ্ছে, অর্থাৎ এই 3 আস্তি থাকবে। এটিকে আমরা অন্যভাবে লিখতে পারি 3.3-এর উপরে পূর্ণবর্ণিক চিহ্ন দিয়ে। আবার এটিকে এভাবে লেখা যাবে 3. যেটি আবৃত হচ্ছে সেই অঙ্কটির উপরে একটি লাইন টেনে। এটিকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। আর এটিকে যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করি, তাহলে এটিকে লিখতে পারবো 10/3। আর এটি হচ্ছে p/q আকার। যেহেতু আবৃত দশমিক সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, এর জন্য আবৃত দশমিক সংখ্যা হলো মূল সংখ্যা। এরপরে আছে অসীম দশমিক সংখ্যা। অসীম দশমিক সংখ্যায় দশমিকের পরে যে অঙ্কগুলো আসবে সেগুলো কখনো পুনরাবৃত্ত হবে না। অর্থাৎ এখানে এই সংখ্যা আসতেই থাকবে, কিন্তু এই সংখ্যা কখনো পুনরাবৃত্ত হবে না, আবার কখনো শেষও হবে না, এভাবে আসতেই থাকবে। এই ধরনের সংখ্যাকে আমরা p/q বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। অর্থাৎ অসীম দশমিক সংখ্যাকে আমরা ভগ্নাংশ বা p/q আকারে প্রকাশ করতে পারবো না। এজন্য এটি হলো অমূলদ। এবার আমরা এখানকার সংখ্যাগুলো যাচাই করব যে মূলদ নাকি অমূলদ। প্রথমেই আছে 8.929292। অর্থাৎ এখানে এই 9292 এভাবে রিপিটেশন হচ্ছে। এটিকে আমরা এভাবে লিখতে পারি 8.92। অর্থাৎ এখানে 92 বারে বারে আসতেছে, এর জন্য 92-এর উপরে আমরা দুইটি পূর্ণবর্ণিক চিহ্ন দিব। আবার এটিকে এভাবেও লেখা যায় 8.92, আর যেগুলো রিপিট হচ্ছে সেগুলোর উপরে একটি এই লাইন দিয়ে। অর্থাৎ এটি হচ্ছে আবৃত দশমিক সংখ্যা। আর আমরা পূর্বেই জেনেছি যে আবৃত দশমিক সংখ্যা হলো মূলদ, অতএব সংখ্যাটি মূলদ। এবার আমরা দ্বিতীয় সংখ্যাটি দেখব। এখানে আছে 0.101, দুইটি শূন্য 1, এরপরে 3টি শূন্য 1। এই সংখ্যাটি এরপরে থাকবে 4টি শূন্য 1, এরপরে থাকবে 5টি শূন্য 1, এভাবে এরপরে থাকবে 6টি শূন্য 1। অর্থাৎ আমরা যদি সংখ্যাটি লক্ষ্য করি, তাহলে দেখব যে এটি একটি অসীম দশমিক সংখ্যা। অর্থাৎ এখানে কোনো কিছুই পুনরাবৃত্তি হচ্ছে না। যদিও এই অঙ্কগুলোর মধ্যে একটি প্যাটার্ন আছে, কিন্তু কোনো কিছু পুনরাবৃত্তি হচ্ছে না। পুনরাবৃত্তি বলতে বোঝাচ্ছে একই জিনিস বারে বারে আসা। যদি এরকম আসতো 001 0001, অর্থাৎ একই জিনিস বারবার থাকতো, তাহলে এটি হতো আবৃত দশমিক। কিন্তু এখানে যে সংখ্যাটি আছে তা আবৃত দশমিক না, অর্থাৎ এই সংখ্যাটি হলো অসীম দশমিক সংখ্যা। আমরা পূর্বেই জেনেছি যে অসীম দশমিক সংখ্যা হলো অমূলদ, অতএব আমরা দেখতে পারি সংখ্যাটি অমূলদ।
এবার আমরা পরবর্তী সংখ্যা দেখব। পরবর্তী সংখ্যা হলো 6534789 অর্থাৎ এখানে এই 789 রিপিট হচ্ছে। এজন্য এটিকে আমরা লিখতে পারবো 6534.789। এখানে 789 যেহেতু রিপিট হচ্ছে, এজন্য আমরা এই 7-এর উপরে এবং এই 9-এর উপরে একটি বিন্দু দিয়ে বুঝাবো যে এটি পুনরাবৃত্ত হচ্ছে। যদিও এখানে 7, 8, 9 পুনরাবৃত্ত হচ্ছে, আমরা এই যে পুনঃপুনিক দেওয়ার জন্য শুধুমাত্র দুইটি সংখ্যাই দিব, অর্থাৎ প্রথমটি আর শেষেরটিতে দিব। মাঝের এই সংখ্যায় পুনঃপুনিক চিহ্ন দেওয়ার কোনো দরকার নেই। এটিকে আমরা অন্যভাবে লিখতে পারি, অর্থাৎ 6534 দশমিক এখানে 7, 8, 9 পুনরাবৃত্ত হচ্ছে, এজন্য এর উপর একটি লাইন দেব, অর্থাৎ এটি হলো একটি আবৃত দশমিক সংখ্যা। আমরা পূর্বে দেখেছি যে আবৃত দশমিক সংখ্যা হলো মূলদ, অতএব আমরা লিখতে পারি সংখ্যাটি মূলদ। এবার আমরা পরবর্তী সংখ্যাটি দেখব। এখানে পরবর্তী সংখ্যা হলো 2.1828 এটি যদি লক্ষ্য করি তাহলে দেখব এটি একটি সসীম দশমিক সংখ্যা, অর্থাৎ দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অর্থাৎ 8টি অঙ্ক আছে। এখানে যদি এরকম ডট ডট দেওয়া থাকতো তাহলে এটি হতো আবৃত দশমিক সংখ্যা, কিন্তু এখানে যেহেতু ডট ডট চিহ্ন দেওয়া নেই, অতএব এটি হলো সসীম দশমিক সংখ্যা। আমরা যে কোনো সসীম দশমিক সংখ্যাকে খুব সহজেই ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি, অর্থাৎ এটিকে আমরা এভাবে প্রকাশ করতে পারবো। এর জন্য আমরা প্রথমে যে সংখ্যাটি আছে সেটি লিখব 218281828, আর এখানে দশমিকের জন্য 1 দিব, আর দশমিকের পরে 8টি অঙ্কের জন্য 8টি শূন্য দিব। অর্থাৎ এটি হলো এই সংখ্যার PQ বা ভগ্নাংশ আকার, অর্থাৎ আমরা লিখতে পারি যা P/Q আকার। অর্থাৎ সংখ্যাটিকে P/Q আকারে প্রকাশ করা যায়, অতএব সংখ্যাটি মূলদ। এবার আমরা সর্বশেষ যে সংখ্যাটি আছে সেটি যাচাই করব, আর সর্বশেষে যেটি আছে সেটি হলো 0.1টি 1, 2টি 2, 3টি 3, এভাবে অসীম পর্যন্ত। অর্থাৎ এর পরবর্তীতে হবে 4টি 4, এরপরে হবে 5টি 5, এরপরে হবে 6টি 6, এভাবে 8টি থাকবে। অর্থাৎ এই সংখ্যাটি হলো একটি অসীম দশমিক সংখ্যা, এবং এই যে দশমিকের পরে অঙ্কগুলো আছে সেগুলোর কোনো রিপিট হচ্ছে না, অর্থাৎ বিশেষ কোনো অঙ্ক বারবার আসতেছে না। অতএব আমরা লিখব যা অসীম দশমিক সংখ্যা। আর অসীম দশমিক সংখ্যা হলো অমূলদ, অতএব সংখ্যাটি হলো অমূলদ। এবার আমরা 6 নং প্রশ্নের সমাধান দেখব। এখানে বলা হয়েছে 2 বর্গমূল 2 যোগ 5 বর্গমূল 8 এবং 7 বর্গমূল 8 বিয়োগ 4 বর্গমূল 2, অর্থাৎ এখানে দুইটি সংখ্যা আছে। এবার আমরা এই সংখ্যা দুইটি যোগ, বিয়োগ, গুণ, ভাগ করে সংখ্যা রেখে উপস্থাপন করব। এখানে প্রথম সংখ্যাটি হলো 2√2 প্লাস 5√8। এখানে এই সংখ্যাটি যদি লক্ষ্য করি তাহলে দেখব যেখানে আছে √8। √8কে আমরা লিখতে পারি √4 গুণ 2, আর এই রুট যদি আলাদা করি তাহলে হয় √4 গুণ √2। আবার √4 এর মান হলো 2, যাকে আমরা লিখতে পারি 2√2। এর মানে প্রথম সংখ্যাকে আমরা একটু সহজ করব, অর্থাৎ আমরা লিখব 2√2 যোগ 5, এই 8কে লিখব 4 গুণ 2।
তাহলে আমরা পাচ্ছি 2√2 প্লাস 5। এখানে 5√8 দ্বারা বোঝাচ্ছে মূলত 5 গুণ √8। এখন এই রুট বা বর্গমূল আমরা আলাদা করে লিখতে পারবো, অর্থাৎ লিখতে পারবো √4 গুণ √2। এর মানে আমরা পেলাম 2√2 যোগ 5 গুণ 4-এর রুট বা বর্গমূল হচ্ছে 2 গুণ √2, অর্থাৎ আমরা পেলাম 2√2 প্লাস এই 5-এর সাথে 2 গুণ করলে আমরা পাচ্ছি 10 আর এই √2। এখন 2√2 মানে 2টি √2, ঠিক একইভাবে 10√2 মানে 10টি √2। এখন 2টি √2 এর সাথে যদি 10টি √2 যোগ করি তাহলে পাবো 12টি √2, অর্থাৎ এখান থেকে আমরা পেলাম 12√2। এবার আমরা দ্বিতীয় সংখ্যাটি লিখব, অর্থাৎ এখানে দ্বিতীয় সংখ্যা হলো 7 গুণ √8 বিয়োগ 4 গুণ √2। এক্ষেত্রেও ঠিক আগের মতো আমরা √8কে ভাঙব, অর্থাৎ লিখব 7√8কে লিখব 4 গুণ 2, যা থেকে বিয়োগ হবে 4√2। এখন এই √4 গুণ 2কে আমরা আলাদা করে লিখতে পারি, অর্থাৎ লিখতে পারি √4 গুণ √2, যা থেকে বিয়োগ হবে 4√2। এখন আমরা এই √4-এর মান জানি হচ্ছে 2, অর্থাৎ এই √4-এর পরিবর্তে লিখব 2, যার সাথে গুণ হবে √2 আর বিয়োগ হবে 4√2। এখন 7-এর সাথে যদি 2 গুণ করি তাহলে পাচ্ছি 14, অর্থাৎ 14√2, যা থেকে বিয়োগ হবে 4√2। এখন 14টি √2 থেকে যদি আমরা 4√2 বিয়োগ করি তাহলে আমরা পাবো 10√2, অর্থাৎ এটির মান হলো 10√2। এখন আমরা সংখ্যা দ্বয়ের যোগফল নির্ণয় করব। অতএব সংখ্যা দ্বয়ের যোগফল হবে আমরা এখানে প্রথম যে সংখ্যা পেয়েছি তা হলো 12√2, আবার দ্বিতীয় যে সংখ্যা পেয়েছি তা হলো 10√2, অর্থাৎ এটি হলো সংখ্যা দুটির যোগফল। এখন আমরা এই √2 এর সাথে √2 যোগ করতে পারবো, কিন্তু √2 এর সাথে আমরা √3 যোগ করতে পারবো না, অর্থাৎ এখানেও √2 আছে, এখানেও √2 আছে, এর জন্য যোগ করতে পারবো। এখানে √2কে আমরা কয়ের সাথে তুলনা করতে পারি, অর্থাৎ 12ক যোগ 10ক, যা থেকে আমরা পাচ্ছি 22ক। ঠিক একইভাবে 12টি √2 সাথে যদি আমরা 10টি √2 যোগ করি তাহলে পাবো 22টি √2। এবার আমরা 22√2কে সংখ্যা রেখায় প্রকাশ করব। প্রথমে আমরা একটি সংখ্যা রেখা অঙ্কন করব। এজন্য এভাবে একটি সরলরেখা আঁকব এবং সরলরেখায় 1 সেন্টিমিটার পর পর দাগ দিব, অর্থাৎ এভাবে 1 সেন্টিমিটার পর পর দাগ দিব। এরপরে দুই পাশে আরো চিহ্ন দিয়ে দেব, তাহলে আমরা একটি সংখ্যা রেখা পাবো। এবার আমরা সংখ্যা রেখার নিচে নাম্বার বসাবো। এখন এই নাম্বার আমরা এভাবে বসাতে পারি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, অর্থাৎ এখানে 12 পর্যন্ত বসানো গেল। কিন্তু আমরা যে সংখ্যাটি সংখ্যা রেখায় প্রকাশ করব তা হলো 22√2, অর্থাৎ আমরা যদি এই সংখ্যা রেখার নিচে নাম্বার এভাবে বসাই তাহলে 22√2কে প্রকাশ করতে পারবো না। আমরা সংখ্যা রেখায় দুইটি দাগের যে দূরত্ব তার যে কোনো কিছু ধরতে পারি, অর্থাৎ এই দূরত্বকে আমরা 2 ধরতে পারি। তাহলে এই সংখ্যা রেখাটিকে এভাবে বসাতে পারি 0, 2, 4, 6, 8। আবার এই দুইটি দাগের মধ্যবর্তী যদি দূরত্ব আমরা 10 ধরি তাহলে আমরা এভাবে বসাতে পারি 0, 10, 20, 30, 40। অর্থাৎ এক্ষেত্রে মনে রাখতে হবে যে যদি আমরা এই দূরত্ব 10 ধরি তাহলে প্রত্যেকটি দূরত্ব আমাদেরকে 10 ধরতে হবে, অর্থাৎ কোনোটি দূরত্ব 10-এর কম ধরা যাবে না।
অর্থাৎ দুইটি দাগের মধ্যবর্তী দূরত্ব সবসময় একই ধরতে হবে। আবার সংখ্যা রেখায় আমরা যে কোনো সংখ্যা থেকে শুরু করতে পারি, অর্থাৎ এটি আমরা 250 থেকে শুরু করতে পারি। 250, 260, 270, 280, 290, অর্থাৎ এভাবেও লিখতে পারি। এর মানে সংখ্যা রেখায় এই যে নিচের সংখ্যাগুলো বসিয়েছি এটি আমাদের নিজের প্রয়োজন অনুযায়ী বসাবো, অর্থাৎ আমাদের যেরকম প্রয়োজন হবে ঠিক সেভাবেই বসাবো। এখন আমরা যদি সংখ্যাটি লক্ষ্য করি তাহলে দেখব যে এই সংখ্যাটির সাথে √2 আছে, আর √2 অমূলদ, এজন্য 22√2ও হবে একটি অমূলদ সংখ্যা। এখন এই যে সংখ্যা রেখার দুইটি দাগের দূরত্বকে আমরা যদি অমূলদ ধরি তাহলে আমাদেরকে বসাতে সুবিধা হবে, অর্থাৎ এই দূরত্বকে আমরা √2 ধরব, অর্থাৎ এই যে প্রত্যেকটি দূরত্ব তাই হবে √2। সেক্ষেত্রে আমরা এভাবে বসাতে পারি 0, √2, আর √2 এর সাথে যদি √2 যোগ করি তাহলে পাবো 2√2, এরপরে পাবো 3√2, এরপরে 4√2। কিন্তু আমরা এভাবেও যদি আগাই তাহলেও 22√2 বসাতে পারবো না। এজন্য আমরা এই দুইটি দাগের দূরত্বকে আমরা ধরব 2√2। এখন আমরা 0 থেকে শুরু করব, অর্থাৎ প্রথমটি হবে 0, এর পরেরটি হবে 2√2, কারণ আমরা এই এক একটি দাগের দূরত্ব ধরেছি 2√2। এর মানে এর পরেরটি হবে 2√2 এর সাথে 2√2 যোগ, অর্থাৎ 4√2। প্রত্যেকটি এভাবে বাড়তে থাকবে। এর মানে পরেরটি হবে 6√2, এর পরেরটি হবে 8√2, এর পরেরটি হবে 10√2, অর্থাৎ প্রতিবার আমরা 2√2 বাড়াবো, কারণ আমরা দুইটি দাগের মধ্যবর্তী দূরত্ব ধরেছি 2√2। এবার আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে সংখ্যা রেখায় 22√2 এর অবস্থান হলো এটি, অর্থাৎ আমরা এখানে লিখব 22√2, আর এটি এভাবে চিহ্ন আকারে দেখাবো। এটি হলো 22√2কে সংখ্যা রেখায় প্রকাশ। এবার আমরা এই 22√2কে আরও একটু সহজ পদ্ধতিতে প্রকাশ করার চেষ্টা করব। এজন্য আমরা প্রথমে 22√2কে দশমিকে প্রকাশ করব, এরপরে আমরা যে মান পাবো সেটিকে সংখ্যা রেখায় বসাবো। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এই 22√2 এর মান যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে ব্যবহার করি তাহলে এভাবে পাবো 31.112, অর্থাৎ এটি একটি অমূলদ সংখ্যা, এর জন্য এটি অসীম দশমিক সংখ্যা। সংখ্যা রেখায় আমরা যে কোনো সংখ্যা প্রকাশ করতে পারি এবং যে কোনো সংখ্যা থেকে শুরু করতে পারি। এটি আমরা 25 থেকে শুরু করতে পারি, অর্থাৎ এটি হবে 25, 26, এভাবে 27, 28, এভাবে আমরা লিখব। এখন আমাদেরকে এই 31.112 প্রকাশ করতে হবে, আর এই 31 হচ্ছে এটি, অর্থাৎ এটিকে যদি আমরা 10টি ভাগ করি এর এক ভাগ দূরত্ব হবে 31.1, অর্থাৎ 31.1 হবে এই বিন্দুটি। অর্থাৎ আমরা এভাবে দেখাবো 22√2, এটির সংখ্যা রেখায় অবস্থান হলো এটি। এবার আমরা সংখ্যাদ্বয়ের বিয়োগফল নির্ণয় করব, অর্থাৎ সংখ্যাদ্বয়ের বিয়োগফল হবে আমরা প্রথম সংখ্যাকে সিম্পলিফাই করে পেয়েছি 12√2, ঠিক একইভাবে দ্বিতীয় সংখ্যাকে আমরা সিম্পলিফাই করে পেয়েছি 10√2। আমরা প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ করব। এখন 12টি√2 থেকে যদি 10টি√2 বিয়োগ করি তাহলে থাকবে 2টি√2। এখানে এই √2কে আমরা ক বিবেচনা করতে পারি, তাহলে হয় 12ক বিয়োগ 10ক, যা থেকে পাই 2ক, অর্থাৎ 12√2 থেকে যদি 10√2 বিয়োগ করি তাহলে আমরা পাবো 2√2। এবার আমরা এই √2কে সংখ্যা রেখায় প্রকাশ করব। সংখ্যা রেখায় প্রকাশ করার জন্য আমরা প্রথমে একটি সংখ্যা রেখা অঙ্কন করব। এরপরে আমরা সংখ্যা রেখায় 0, 1, 2 এভাবে বসাবো। আমরা এখান থেকেও শুরু করতে পারি, অর্থাৎ এটিকে লিখতে পারি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আবার এদিকে লিখতে পারি -1, -2, -3, -4।
প্রথমে আমরা এই ত্রিভুজটি বিবেচনা করি। মনে করি এই দৈর্ঘ্য হলো 2 একক, আবার এই দৈর্ঘ্য হচ্ছে 2 একক। আর এটি যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে পিথাগোরাসের সাহায্যে অপর বাহু বা অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। আর সেটি হবে √ ভূমির দৈর্ঘ্যের বর্গ অর্থাৎ 2² ঠিক একইভাবে উচ্চতার দৈর্ঘ্যের বর্গ, যা থেকে আমরা পাচ্ছি √4 + 4 অর্থাৎ √8, যাকে আমরা লিখতে পারি 2√2। অর্থাৎ এটির ক্ষেত্রে এই যে অতিভুজ তার দৈর্ঘ্য হবে 2√2। অর্থাৎ এভাবে আমরা সংখ্যা রেখায় 2√2কে প্রকাশ করতে পারবো। এজন্য আমরা প্রথমে মূলবিন্দু বা জিরোবিন্দু থেকে 2 একক ভূমি এবং উচ্চতা বিশিষ্ট একটি ত্রিভুজ আঁকব। এখানে এই সংখ্যা রেখার প্রত্যেকটি দাগের দৈর্ঘ্য হলো 1 সেন্টিমিটার। অর্থাৎ এখানে আমরা 2 সেন্টিমিটার দূরত্ব নিয়েছি। ঠিক একইভাবে এই 2 এর উপর দিকেও আমরা 2 সেন্টিমিটার দূরত্ব নিব। এবার এটিকে যদি একটি ত্রিভুজ বানাই তাহলে এরকম একটি ত্রিভুজ পাবো। তাহলে এই যে দূরত্ব তা হবে 2√2। এখন আমরা এই যে মূলবিন্দু 0কে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকব, অর্থাৎ এরকম একটি বৃত্তচাপ আঁকব। তাহলে বৃত্তচাপটি সংখ্যা রেখায় যে বিন্দুতে ছেদ করবে তাই হলো 2√2 এর মান, অর্থাৎ এই যে বিন্দু পেয়েছি তা হলো 2√2। আবার আমরা ক্যালকুলেটরের সাহায্যে এই হিসাবটি করতে পারি। ক্যালকুলেটরের সাহায্যে যদি আমরা 2√2 এর মান বের করি তাহলে আমরা পাবো 2√2 এর মান হচ্ছে 2.828, এভাবে অসীম পর্যন্ত। এখন 2.828কে যদি সংখ্যা রেখায় স্থাপন করি তাহলে ওই বিন্দুটি পাবো। 2.28 বসানোর জন্য এই 2 এবং 3 এর ঘরকে আমাদেরকে 10টি ভাগে ভাগ করতে হবে। তাহলে এই 8তম দাগই হবে 2.8, অর্থাৎ 2.8 এর সংখ্যা রেখায় অবস্থান হবে এটি। এবার আমরা সংখ্যাদ্বয়ের গুণফল নির্ণয় করব, অর্থাৎ লিখব সংখ্যাদ্বয়ের গুণ। এখানে আমরা প্রথম সংখ্যা পেয়েছিলাম 12√2, আবার দ্বিতীয় সংখ্যা হলো 10√2। এখানে এই 12√2 দ্বারা বোঝা যাচ্ছে 12 গুণ √2, অর্থাৎ এটিকে আমরা এভাবে সাজিয়ে লিখতে পারি। অর্থাৎ এই যে পূর্ণ সংখ্যা দুটি আছে সেটিকে আগে লিখব, অর্থাৎ 12 গুণ 10, এরপরে রুটের যে সংখ্যা দুটি আছে সেটি লিখব, অর্থাৎ √2 গুণ √2। এখন 12-র সাথে যদি 10 গুণ করি তাহলে পাচ্ছি 120, আবার √2 এর সাথে √2 গুণ করলে আমরা পাবো 2, অর্থাৎ আমরা পেলাম 240। এবার আমরা 240কে সংখ্যা রেখায় স্থাপন করব। এজন্য প্রথমে একটি সংখ্যা রেখা নেব। এখানে আমরা একটি সংখ্যা রেখে এঁকেছি। এখন এটি যদি 1 থেকে শুরু করি তাহলে 240 পর্যন্ত দেখাতে পারবো না। এজন্য আমরা এই সংখ্যা রেখা 230 থেকে লেখা শুরু করতে পারি, অর্থাৎ এটি হবে 230, এটি হবে 231, এটি হবে 232, এভাবে আমরা লিখে যেতে পারি। আবার এই সংখ্যা রেখার প্রত্যেকটি দাগকে আমরা 10-এ ধরতে পারি, অর্থাৎ এটিকে আমরা ধরতে পারি 200, এটিকে ধরতে পারি 210, এভাবে 220, 230, 240, এভাবে আমরা লিখে যাব। এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে 240 অবস্থান হলো এটি, অর্থাৎ আমরা লিখতে পারি 240কে যদি সংখ্যা রেখায় দেখাই তাহলে এভাবে আমরা দেখাতে পারি। এবার আমরা সংখ্যাদ্বয়ের ভাগফল নির্ণয় করব। এজন্য আমরা প্রথম সংখ্যাকে দ্বিতীয় সংখ্যা দ্বারা ভাগ করব, অর্থাৎ প্রথম সংখ্যা ছিল 12√2 আর দ্বিতীয় সংখ্যা হলো 10√2। এটিকে আমরা লিখতে পারি
12√2 ভাগ হচ্ছে 10√2। এখন এই √2 আর এই √2 কাটা যাবে। আবার এই 10কে এবং এই 12কে 2 দ্বারা কাটতে পারবো। তাহলে এখানে থাকে 5 আর এখানে থাকে 6, অর্থাৎ আমরা পেলাম 5/6। আর এটিকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি তাহলে 5 দিয়ে আমাদেরকে 6কে ভাগ করতে হবে। তাহলে যাবে হচ্ছে 1 বার আর ভাগশেষ থাকবে 1, অর্থাৎ এটি হবে 1/5। এবার আমরা সংখ্যা রেখা স্থাপন করব। এজন্য প্রথমেই আমরা একটি সংখ্যা রেখা নেব, অর্থাৎ প্রথমেই আমরা একটি সংখ্যা রেখা আঁকব। এরপরে এই সংখ্যা রেখার নিচে এই 1 2 3 লিখব। আমরা এখান থেকে শুরু করতে পারি, অর্থাৎ এটি 0 1 2 3 4 5 6 7 8 9 আর এদিকে হবে মাইনাস। এখানে 5/6কে যদি দশমিকে প্রকাশ করি তাহলে পাবো 1.2। অর্থাৎ এটিকে সংখ্যা রেখায় প্রকাশ করার জন্য আমরা এই 1 এবং 2কে 10টি ভাগে ভাগ করব। এরপরে 2 ভাগ নিব। অতএব 1.2 এর সংখ্যা রেখায় অবস্থান হবে এটি। অর্থাৎ আমরা লিখব 1/5 এটির সংখ্যা রেখায় অবস্থান হলো এই। অর্থাৎ আমরা প্রশ্ন 6 এর সমাধান পেলাম এটি। এবার আমরা 7 নং প্রশ্নের সমাধান দেখব। এখানে বলা হয়েছে সরল করো কিউবিক রুট অফ 5/3 প্লাস কিউবিক রুট অফ 9 ভাগ 5 মাইনাস কিউবিক রুট অফ 81। এখানে আমরা দুইটি বিষয় লক্ষ্য করি, 3√2 আরেকটি হলো কিউবিক রুট অফ 2। এটি দ্বারা বোঝায় 3 গুণ √2 আর দ্বিতীয়টি দ্বারা বোঝায় 2 এর ঘনমূল। অর্থাৎ এখানে আছে কিউবিক রুট, যা দ্বারা এই সংখ্যাগুলোর ঘনমূল বোঝাচ্ছে। কিউবিক রুট অফ 5/3 আর কিউবিক রুট এই রুট চিহ্নের উপরে দিতে হয়, প্লাস কিউবিক রুট অফ 9, 3কে আমরা রুটের উপরে দিব ভাগ 5 মাইনাস কিউবিক রুট অফ 81, আমরা 3কে এই রুটের উপরে দিব। তাহলে এটি দ্বারা কিউবিক রুট বা ঘনমূল বোঝাবে। এজন্য আমরা এগুলো লেখার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করব। এখানে আমরা প্রথম পদটি যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এই ঘনমূল 3 এর উপরও এবং 5 এর উপরও, অর্থাৎ এখানে যেই ঘনমূল চিহ্নটি দেওয়া আছে তা 3 এর উপরেও আছে 5 এর উপরেও আছে। আমরা এই হরকে ঘনমূল মুক্ত করব, তাহলেই সরল করতে পারবো। অর্থাৎ এই যে হর 5 আছে তাকে ঘনমূলের বাইরে নিয়ে আসতে হবে। আমরা কোনো ভগ্নাংশের হর এবং লবকে যদি একই সংখ্যা দ্বারা গুণ করি তাহলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। এক্ষেত্রে আমরা 3/5 সাথে 25 গুণ করব, কারণ সেক্ষেত্রে আমরা হর পাবো 125। আর আমরা জানি 5 গুণ 5 গুণ 5 হলো 125। অতএব এই 125-এর ঘনমূল হবে 5। অর্থাৎ আমরা যদি এই ভগ্নাংশটির হর এবং লবের সাথে 25 গুণ করি তাহলেই ভগ্নাংশটির হর ঘনমূল মুক্ত হবে। অর্থাৎ আমরা লিখব কিউবিক রুট অফ 3 ভাগ 5। এক্ষেত্রে আমরা 3 এর সাথেও 25 গুণ করব, আবার 5 এর সাথেও 25 গুণ করব। ভগ্নাংশের হর এবং লবের সাথে একই সংখ্যা দ্বারা গুণ করলে ওই ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। এরপরে প্লাস চিহ্ন দিব, বাকিগুলো যেভাবে আছে ঠিক সেভাবেই রাখব। এবার আমরা কিউবিক রুট 81 লক্ষ্য করি। 81কে আমরা লিখতে পারি 27 গুণ 3। এখানে 27 গুণ 3 লেখার কারণ হলো এখানে 27 হলো পূর্ণ ঘন সংখ্যা।
আমরা পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল নির্ণয় করতে পারি। 27-এর ঘনমূল হবে 3, কারণ 3কে যদি 3 বার গুণ করি তাহলে 27 পাচ্ছি। এর মানে এটিকে লিখতে পারবো কিউবিক রুট অফ 27 গুণ কিউবিক রুট অফ 3, অর্থাৎ আমরা 81কে আলাদা করে লিখব। অর্থাৎ আমরা পেলাম কিউবিক রুট অফ 75/125 প্লাস কিউবিক রুট অফ 9/5 মাইনাস কিউবিক রুট অফ 27 গুণ কিউবিক রুট অফ 3। এখন আমরা এই প্রথম পদটি বিবেচনা করব। এখানে আছে কিউবিক রুট অফ 75/125, অর্থাৎ এই যে কিউবিক রুট সেটি 75-এর উপরেও আছে, আবার 125-এর উপরেও আছে। এখন 75 পূর্ণঘন সংখ্যা নয়, এজন্য 75-এর কিউবিক রুট এটি হবে। আবার 125 হলো পূর্ণঘন সংখ্যা, কারণ 5কে যদি আমরা 3 বার গুণ করি তাহলেই পাবো 125। এই জন্য 125-এর কিউবিক রুটকে আমরা লিখতে পারি 5, অর্থাৎ আমরা লিখব কিউবিক রুট অফ 75 ডিভাইডেড বাই 5। আর দ্বিতীয় পদটি হলো কিউবিক রুট অফ 9 ডিভাইডেড বাই 5। আর এখানে 27 হলো পূর্ণঘন সংখ্যা, এই জন্য এর কিউবিক রুট হবে 3, কারণ 3কে 3 বার গুণ করলে আমরা 27 পাচ্ছি। অর্থাৎ এটিকে লিখতে পারি 3 গুণ কিউবিক রুট অফ 3। এখন আমরা লসাগু করব। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে প্রথম পদের হর হচ্ছে 5, দ্বিতীয় পদের হর হলো 5 এবং তৃতীয় পদের হর হলো 1। এখন এই 5, 5 এবং 1-এর লসাগু হবে 5, অর্থাৎ এখানে আমরা 5 লিখব। এখন প্রথম পদটির হর 5, এজন্য এর লবের সাথে আমাদের কিছু গুণ করতে হবে না, অর্থাৎ আমরা লিখব কিউবিক রুট অফ 75। ঠিক একইভাবে দ্বিতীয় পদের হর হচ্ছে 5, আর এখানে লসাগুও 5, এজন্য এক্ষেত্রেও আমাদের কিছু গুণ করতে হবে না, অর্থাৎ আমরা লিখব কিউবিক রুট অফ 9। এখন আমরা তৃতীয় পদ দেখি। তৃতীয় পদের হর হচ্ছে 1, আর এখানে লসাগু হলো 5, অর্থাৎ তৃতীয় পদটির সাথে 5 গুণ করে আমাদেরকে এখানে লিখতে হবে, অর্থাৎ -3 গুণ কিউবিক রুট অফ 3-এর সাথে আমরা 5 গুণ করব। এখানে এই 5কে আমরা 3-এর সাথে গুণ করতে পারবো, তাহলে পাবো -15 গুণ কিউবিক রুট অফ 3। আর এটিকে যদি আমরা গুণ চিহ্ন ছাড়া লিখি, অর্থাৎ 15 কিউবিক রুট অফ 3, সেক্ষেত্রে একই বোঝাচ্ছে, এটি দ্বারাও বোঝাবে 15 গুণ কিউবিক রুট অফ 3, অর্থাৎ আমরা এখানে লিখব -15 কিউবিক রুট অফ 3। আর এটি হলো সরল মান। এবার আমরা 8 নং প্রশ্নের সমাধান দেখব। এখানে বলা হয়েছে নিশীথ চাকমার 2টি বর্গাকার সবজি বাগান আছে। এরপরে এই বাগান দুইটির সাথে কিছু সম্পর্ক দেয়া আছে, অর্থাৎ বলা হয়েছে একটির দৈর্ঘ্য 2√2 একক এবং অন্যটির ক্ষেত্রফল এটির ক্ষেত্রফলের দ্বিগুণ। আমাদেরকে বের করতে হবে অন্য বাগানের দৈর্ঘ্য কত। আমরা প্রশ্নটি একটু লক্ষ্য করব, অর্থাৎ প্রথম যে বাগান আছে তার দৈর্ঘ্য দেয়া আছে, আর প্রথম বাগানের ক্ষেত্রফলের দ্বিগুণ হলো দ্বিতীয় বাগানের ক্ষেত্রফল। এজন্য আমাদেরকে প্রথমেই প্রথম বাগানের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, অর্থাৎ আমরা লিখব এখানে বর্গাকার প্রথম বাগানের দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্যের মান হচ্ছে 2√2 একক। যেহেতু আমরা বর্গাকার বাগানের দৈর্ঘ্য জানি, অতএব ক্ষেত্রফল বের করতে পারবো। অতএব বর্গাকার প্রথম বাগানের ক্ষেত্রফল হবে, বর্গাকার বাগানের ক্ষেত্রে ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, অর্থাৎ 2√2 গুণ 2√2। আর ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা একক সবসময় বর্গ একক লিখব।
এখানে সবগুলো রাশি গুণ আকারে, অর্থাৎ 2 গুণ √2 গুণ 2 গুণ √2। অর্থাৎ এটিকে আমরা একটু সাজিয়ে লিখতে পারবো। অর্থাৎ লিখতে পারবো 2 গুণ 2 গুণ √2 গুণ √2। আর একক হবে বর্গ একক। এখন 2 এর সাথে 2 গুণ করলে আমরা পাচ্ছি 4, আর √2 এর সাথে যদি √2 গুণ করি তাহলে পাচ্ছি 2। অতএব প্রথম বাগানটির ক্ষেত্রফল হলো 8 বর্গ একক। প্রশ্নে বলা হয়েছে অন্যটির অর্থাৎ দ্বিতীয়টির ক্ষেত্রফল প্রথমটির দ্বিগুণ। অতএব বর্গাকার দ্বিতীয় বাগানের ক্ষেত্রফল প্রথম বাগানের ক্ষেত্রফলের দ্বিগুণ, অর্থাৎ প্রথম বাগানের ক্ষেত্রফল পেয়েছি 8 বর্গ একক, যার সাথে 2 গুণ হবে। আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। আর 8 এর সাথে 2 গুণ করলে আমরা পাচ্ছি 16। অর্থাৎ আমরা পেলাম দৈর্ঘ্যের বর্গ, কারণ দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্য গুণ করলে আমরা পাবো দৈর্ঘ্যের বর্গ ইকুয়াল টু 16। এখান থেকে যদি আমরা দৈর্ঘ্যের মান বের করতে চাই তাহলে বর্গমূল করতে হবে। অতএব দৈর্ঘ্য হবে √16, আর এর মান পাবো আমরা 4। কারণ আমরা জানি ক স্কয়ার যদি 16 হয়, আর এখান থেকে যদি আমরা ক এর মান বের করতে চাই, এক্ষেত্রে আমাদেরকে 16 বর্গমূল নির্ণয় করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা পাবো ক এর মান 4। ঠিক একইভাবে এই দৈর্ঘ্যের মান পাচ্ছি 4 একক। অতএব দ্বিতীয় বাগানটির দৈর্ঘ্য 4 একক। এবার আমরা 9 নং প্রশ্নের সমাধান দেখব। এখানে বলা হয়েছে তোমার 2টি ঘনক আকৃতির বক্স আছে। একটির আয়তন 16 ঘনফুট এবং অন্যটির আয়তন 11 ঘনফুট। প্রতিটি বক্সের প্রতিবাহুর দৈর্ঘ্য কত? যদি উক্ত বক্স দুটি ভেঙে তাদের আয়তনের যোগফলের সমান আয়তনের একটি ঘনক আকৃতির বক্স বানানো হয়, তবে সেটির প্রতিবাহুর দৈর্ঘ্য কত হবে? আমরা প্রথমেই দেখব একটি ঘনক কি। ঘনক এরকম একটি বস্তু যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান। যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয় তাহলে সেটি হবে ঘনক, আর যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান না হয় তাহলে সেটি হবে আয়তাকার ঘনবস্তু। অর্থাৎ এখানে যে চিত্রটি দেওয়া আছে তার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান, এর জন্য এটি একটি ঘনক। আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, কিন্তু আমরা যদি কোনো বস্তুর আয়তন নির্ণয় করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা গুণ করতে হবে। যেহেতু এই বস্তুটি ঘনক, এজন্য ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান। অর্থাৎ আমরা লিখতে পারি ঘনকের আয়তন, এক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হওয়ার জন্য আমরা দৈর্ঘ্য লিখব। অর্থাৎ দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, আর এর একক হবে ঘন একক। এখানে প্রশ্নে দেয়া আছে একটি ঘনকের আয়তন 16 ঘনফুট। অর্থাৎ আমরা লিখতে পারি এখানে প্রথম ঘনকের আয়তন 16 ঘনফুট। আমরা পূর্বেই জেনেছি দৈর্ঘ্যকে যদি আমরা 3 বার গুণ করি তাহলে আয়তন পাবো। অর্থাৎ প্রথম ঘনকের 3 বার দৈর্ঘ্যের গুণফল হলো 16। এখান থেকে যদি আমরা দৈর্ঘ্যের মান বের করতে চাই তাহলে 16কে ঘনমূল করতে হবে। অতএব আমরা লিখতে পারি প্রথম ঘনকের দৈর্ঘ্য কিউবিক রুট অফ 16, আর এর একক হবে ফুট, কারণ দৈর্ঘ্যের এককে ঘন থাকে না। এখন আমরা দ্বিতীয় ঘনকের হিসাব করব। এখানে বলা হয়েছে দ্বিতীয় ঘনকের আয়তন 11 ঘনফুট। অতএব লিখব এবং দ্বিতীয় ঘনকের আয়তন ইকুয়াল টু 11 ঘনফুট।
ঠিক একইভাবে দ্বিতীয় ঘনকে দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। তাহলে দৈর্ঘ্য হবে কিউবিক রুট অফ 11 আর এর একক হবে ফুট। যেহেতু এখানে 16 এবং 11 পূর্ণঘন সংখ্যা নয়, এর জন্য এগুলো যদি আমরা ঘনমূল নির্ণয় করি তাহলে অমূল্য সংখ্যা পাবো। এজন্য এই দৈর্ঘ্যের মানকে এভাবেই রাখব। অর্থাৎ আমরা লিখব একটি বক্সের বাহুর দৈর্ঘ্য কিউবিক রুট অফ 16 ফুট এবং অন্য বক্সের বাহুর দৈর্ঘ্য কিউবিক রুট অফ 11 ফুট। এবার আমরা দ্বিতীয় প্রশ্নটি দেখব। এখানে বলা হয়েছে উক্ত বক্স দুইটি ভেঙে তাদের আয়তনের যোগফলের সমান আয়তনের একটি ঘনকাকৃতির বক্স বানানো হলো, তবে সেটির প্রতিবাহুর দৈর্ঘ্য কত হবে? এখানে আয়তন হচ্ছে কোনো বস্তুর পদার্থের পরিমাণ, অর্থাৎ দুইটি বক্সের যে পরিমাণ আয়তন আছে এটিকে ভেঙে যদি নতুন বক্স বানানো হয় তাহলেও আয়তন একই থাকবে। অর্থাৎ নতুন বক্সের আয়তন হবে পূর্বের আয়তনের যোগফল। অর্থাৎ লিখব এখানে নতুন বক্সের আয়তন এটি হবে পূর্বের আয়তন দুইটির যোগফল, অর্থাৎ 16 ঘনফুট যোগ 11 ঘনফুট, যা থেকে আমরা পাচ্ছি 27 ঘনফুট। যেহেতু বক্সটি ঘনাকার এবং আয়তন জানি, অতএব নতুন বক্সের এক বাহুর দৈর্ঘ্য হবে কিউবিক রুট অফ 27 আর দৈর্ঘ্য একক ঘন হবে না, অর্থাৎ আমরা দেখব শুধু ফুট। এর মানে আয়তন থেকে যদি আমরা দৈর্ঘ্য বের করতে চাই তাহলে আমাদেরকে ঘনমূল করতে হবে। আর এখানে 27 হচ্ছে পূর্ণঘন সংখ্যা, এর মানে 3কে যদি 3 বার গুণ করি তাহলে 27 পাচ্ছি। এজন্য 27-এর ঘনমূল হবে 3, অর্থাৎ আমরা এর মান পাবো 3 ফুট। অতএব নির্ণেয় নতুন ঘনকের এক বাহুর দৈর্ঘ্য হবে 3 ফুট। পরবর্তী ভিডিওতে আমরা দেখব ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি এই অভিজ্ঞতাটির সকল একক কাজ এবং অনুশীলনের নির্ভুল সমাধান।